নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ পঞ্চমী। আমার সমস্ত বন্ধুদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি। গল্প তৃতীয় নয়ন। সালটা সম্ভবত 2015। উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলের রাজবল্লভ পাড়া। এখানকার দুর্গাপুজো মানে ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে সিংহবাড়ির পুজো। প্রায় 150 বছরের পুরনো এই বাড়ির পুজো শুধু পাড়ার নয়, গোটা কলকাতার গর্ব। কিন্তু সেবার পুজোর আনন্দের মাঝেও সকলের মনে ছিল এক গভীর বিষাদের ছায়া। অনিন্দিতা দেবী, এ বাড়ির গৃহকর্ত্রী, গত 8 মাস ব্রেন টিউমারে আক্রান্ত। অপারেশন হয়েছে। অপারেশনের পর স্মৃতিরা তার সঙ্গে লুকোচুরি খেলে। বর্তমানে প্রায়শই অতীতের ধূসর অলিগলিতে তার স্মৃতি হারিয়ে যায়। বেশিরভাগ সময় তিনি বিছানায় শুয়ে থাকেন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে। সেবার পুজোর দায়িত্বে ছিল বাড়ির ছোট ছেলে শুভ্রাংশু। সবাই ডাকে শুভ্র বলে। লম্বা দোহারা চেহারা, সুঠাম স্বাস্থ্য, হালকা দাড়ি গোঁফে সৌম্য একটা চেহারা। পেশায় আর্কিটেক্ট হলেও ইতিহাস আর গোয়েন্দা গল্পের পোকা। ছেলেটা একটু অন্যরকম। মায়ের এই অবস্থা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিলেও সে অসম্ভব মনের জোরে পুজোর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এই কাজে তার সঙ্গী পরেশ কাকার মেয়ে রিয়া। পরেশ কাকা তার নিজের কাকা নয়, তিনি ছিলেন শুভ্রর বাবার ঘনিষ্ঠ বন্ধু। প্রত্যেকবারই পুজোর কটা দিন আসেন, দশমী পার করে ফিরে যান। শান্ত স্নিগ্ধ রিয়া আর শুভ্রর ঘনিষ্ঠতা এই বাড়ির কারো অজানা নয়। রিয়া যে একদিন তারই সহধর্মিণী হবে সে কথা সবাই জানে। ষষ্ঠীর দিন সকালে ঢাকের বলে যখন চারপাশ মুখরিত, তখনই ঘটল অঘটনটা। কল্পারম্ভের পর পুরোহিত মশাই যখন মণিটি মায়ের তৃতীয় নয়নে স্থাপন করতে গেলেন, দেখলেন যে মখমলের বাক্সের পাশে মণিটি রেখেছিলেন সেটি উবে গেছে। কোথাও তার চিহ্ন মাত্র নেই। সিংহবাড়ির প্রতিমার অভিনবত্বই হল মায়ের তৃতীয় নয়নে থাকা এই দুষ্প্রাপ্য নীলকান্ত মণিটি, যা তৃতীয় নয়ন নামেই পরিচিত। বংশের নিয়ম অনুযায়ী ষষ্ঠীর দিন সকালে কল্পারম্ভের পর পুরোহিত মশাই সেই মণিটি প্রতিমার তৃতীয় নয়নে স্থাপন করেন। মুহূর্তে উৎসবের আনন্দ আতঙ্কে পরিণত হলো। খবরটা দাবা নলের মতো ছড়িয়ে পড়ল। সিংহবাড়ির সম্মান আজ প্রশ্নের মুখে। পুলিশ এসেছে, যা কখনো হয়নি। জিজ্ঞাসাবাদ শুরু হলো, কিন্তু কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা বা জানলা ভাঙার কোনো চিহ্ন নেই। চোর যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সকলে পাগলের মতো তন্ন তন্ন করে নীলকান্ত মণিটি খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। সপ্তমীও পেরিয়ে গেল, কিন্তু কোথাও কেউ নীলকান্ত মণিটিকে খুঁজে পেল না। অষ্টমীর সকাল, বাড়ির সবার মুখ থমথমে। শুভ্রর মনটা বড্ড খচখচ করছিল। নীলকান্ত মণি ছাড়াই মায়ের পুজো হবে, এমন যে কখনো হয়নি। পুলিশের উপর ভরসা না করে সে ভাবল নিজেই তদন্ত শুরু করে দেবে কি। তার সন্দেহের তালিকায় বেশ কয়েকজন ছিল। এক রাশ মন খারাপ নিয়ে শুভ্র মায়ের ঘরে এসে অনিন্দিতা দেবীর মাথায় হাত রেখে বসল। তিনি আধো ঘুমে আধো জাগরণে ছিলেন। সেই অবস্থাতেই অল্প হাসলেন। মায়ের চুলে বিলি কাটতে কাটতে শুভ্র বলল, মাগো, বড় বিপদ। কোথাও নেই মণি, কোথাও পাচ্ছি না, আর তুমি শিশুর মতো হাসছ। ঠিক সেই সময় রিয়া এক বাটি ফল নিয়ে এলো অনিন্দিতা দেবীর জন্য। কাকিমা, ওঠো, উঠে বসো, একটু খেয়ে নাও। শুভ্র দেখল রিয়া তার শিশুর মতো মাকে যত্ন করে বসিয়ে পিঠে বালিশ দিয়ে দিল। তারপর ফল খাওয়াতে খাওয়াতে চোখ নামিয়েই বলল, শুভ্রদা, সবার ঘর সার্চ করাও, বাইরের কেউ তো আসেনি।
পুজোর বাড়িতে এভাবে সবাইকে অপমান করব? শুভ্র ক্লান্ত স্বরে বলল। নাকের পাটা ফুলিয়ে রিয়া বলল, খুব যায়। পুজোর বাড়িতে চুরি করা গেলে সার্চ করাও যায়। আমাকে আর বাবাকেও বাদ দিও না শুভ্রদা। হঠাৎ অনিন্দিতা দেবী ভ্রু কুচকে আঁচলের একটা কোণা চেপে ধরে বললেন, এহ। রিয়া আর শুভ্র দুজন দুজনের দিকে তাকালো। রিয়া বলল, শুভ্রদা দেরি করো না, তুমি পারবে। নিবারণ জাহ্নবী বংশ পরম্পরায় সিংহবাড়ির গয়নার দেখভাল করেন। সম্প্রতি ব্যবসায় তার অনেক দেনা হয়েছে বলে শোনা যাচ্ছিল। শুভ্র প্রথমে গেল নিবারণ জাহ্নবীর কাছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, অভ্র বাবা, আমার যতই দেনা হোক, মায়ের চোখের মণি চুরি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এ আমাদের বংশের সম্মান। তার কথাগুলো শুভ্রর বিশ্বাসযোগ্য মনে হলো। নতুন কাজের লোক ভুবন সপ্তাহখানেক আগেই কাজে লেগেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেও বিশেষ কিছু জানা গেল না। এবং অসম্ভব খারাপ লাগলেও 3 নম্বরে পরেশ কাকার নামটাও বাদ রাখতে পারেনি শুভ্র। কারণ প্রতিমার সামনে নীলকান্তমণির বাক্সটা আনার পর নিজেকে নিয়ে এই 4 জনই ওখানে ছিল। কিন্তু রিয়ার বাবা, তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে ভাবতেই বুকটা কেঁপে উঠছিল। পরেশ কাকার ঘরে যাবার জন্য শুভ্র উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়েই শুভ্র দেখল পরেশ কাকা সদর দরজা ঠেলে ভিতরে ঢুকে এলেন এবং সোজা হেঁটে নিজের ঘরে ঢুকে গেলেন। পরেশ কাকা ধুতি পাঞ্জাবি পরেছে বরাবরের মতো, কিন্তু শুভ্রর চোখ স্থির হয়ে গেছে। শুভ্রর মাথায় বিদ্যুৎ খেলে গেল। দৌড়ে গেল প্রতিমার পিছনে, যেখানে প্রতিমা শিল্পী কার্তিক পালমশাই প্রতিমার সাজসজ্জাগুলো ভালো করে দেখে নিচ্ছিলেন। শুভ্র তাকে জিজ্ঞেস করল, পালমশাই, মায়ের চোখ বসানোর সময় আপনারা কোন আঠা ব্যবহার করেন? পালমশাই বললেন, কেন দাদাবাবু, আমরা তো বেলের আঠা ব্যবহার করি, খুব শক্তিশালী আঠা। আচ্ছা পালমশাই, আঠা কি মণিতে লাগিয়েছিলেন? শুভ্র জিজ্ঞেস করল। পালমশাই আড়ষ্ট হয়ে বললেন, হ্যাঁ, আঠা লাগিয়ে হাত মোছার জন্য ন্যাকড়াটা নেব বলে একবার এদিকে ফিরেছিলাম। হাত মুছে মণিটা নিতে যাব, দেখি নেই। ধীর পায়ে পরেশবাবুর ঘরে ঢুকে শুভ্র বলল, একটু কথা আছে কাকা। শুভ্রকে দেখে হেসে পরেশবাবু বললেন, হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করবে তো? এত বছর তোমাদের বাড়িতে আসছি, শেষকালে চুরির দায়ও পড়তে হলো। না না কাকা, শুভ্র বলল, চুরির দায় কেন পড়বেন? জিজ্ঞাসাবাদ না করলে তদন্ত করব কি করে? তদন্তটা আমি করতে চাই। পরিবারের মধ্যে আমি পুলিশকে আনতে চাই না। বলো শুভ্র, কি জানতে চাও? কাকা, আপনার পায়ে কি হয়েছে আগে বলুন তো। কাল থেকে হাঁটুটা ব্যথা করছিল বাবা। সিগারেট কিনতে বেরিয়েছিলাম, ফেরার পথে ভাবলাম পুজো বাড়ি, যদি ব্যথাটা আবার বেড়ে যায়, নি ক্যাপ কিনে পরে নিলাম। কথাগুলো বলতে বলতে খাটে বসে পড়লেন পরেশবাবু। কাকিমাকে কখন দেখতে যাবেন কাকা? আমিও একবার যাব ভাবছিলাম, শুভ্র বলল। পরেশবাবু মাথার চুল ঠিক করতে করতে বললেন, কাল একবার যাব ভাবছি, তুমি যাবে? হ্যাঁ কাকা। আচ্ছা, আপনি স্নান করে নিন, তারপর একসঙ্গে খাই, তারপর কথা বলা যাবে। পরেশবাবু বললেন, আচ্ছা, বলে ধীর পায়ে বাথরুমের দিকে এগোলেন। কাকা, নিক্যাপ পরে স্নানে যাচ্ছেন? পরেশবাবু শুভ্রর দিকে ফিরে অসহায়ভাবে তাকিয়ে আবার খাটের কোণায় বসে পড়লেন। শুভ্র বলল, কাকা, কাকিমাকে আজ আইসিইউতে শিফট করেছে। আমি হসপিটালে ফোন করেছিলাম। আপনার হাঁটু ব্যথা বললেন, আপনার হাঁটু ব্যথা হয়নি। আপনি সিগারেট কিনতে গিয়ে দোকানের সামনে পড়ে গিয়েছিলেন। ভুবন এসে খবর দিয়েছে। একটুর জন্য বাইকটা আপনার মাথাটা থেঁতলে দিয়ে চলে যায়নি। রায়ের ভবিষ্যৎ আছে। নীলকান্তমণি কিন্তু সকলের সহ্য হয় না কাকা। পরেশবাবু মাথা নিচু করে নিলেন। শুভ্রর দিকে একবার তাকালেন, তারপর ডান পায়ের নি ক্যাপটা খুলে শুভ্রর হাতে দিলেন। শুভ্র নি ক্যাপের উল্টো দিক থেকে নীলকান্তমণিটা খুলতে খুলতে বলল, কাকা,
মণিটা নিয়ে হাতের আঠাটা মায়ের শাড়িতে মুছেছিলেন। মা কিছু বোঝেন না বলে এখন বেরিয়েছিলেন নি ক্যাপ আর ভালো একটা আঠা কিনতে। ওই আঠা দিয়েই মণিটা নি ক্যাপের ভিতরে লাগিয়ে পায়ে পরে নিয়েছিলেন। মায়ের চোখের মণি আপনি পায়ে দিয়েছেন। জানেন এ কত বড় অন্যায়? কিছুদিন পর রাই এ বাড়িতে আসবে, আপনি জানেন। কেন করলেন কাকা? পরেশবাবু চেরা গলায় বললেন, মাথার ঠিক ছিল না বাবা। তোমার কাকিমার লাস্ট স্টেজ অফ লাং ক্যান্সার। টাকা চিন্তায় পাগল হয়ে এই অনর্থ করেছি, ক্ষমা করে দাও। শুভ্র বলল, কাকা রিয়া যেন কিচ্ছু না জানে, কেউ কিচ্ছু জানবে না। টাকার চিন্তা করবেন না, ব্যবস্থা হয়ে যাবে। মণিটা নিজের হাতে পুরোহিত মশাইকে ফিরিয়ে দিয়ে শুভ্র বলল, মণিটা প্রতিমার শাড়ির ভাঁজে আটকে পড়েছিল। এবার বিধি মতে এটিকে মায়ের তৃতীয় নয়নে স্থাপন করুন। পুরোহিত মশাই দ্রুত সেটি মায়ের তৃতীয় নয়নে স্থাপন করলেন। 108টা প্রদীপ জ্বলে ওঠার সাথে সাথেই ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। শুভ্র প্রতিমার দিকে তাকিয়ে দেখল নীলকান্ত মণিটা যেন ঠিকরে পড়ছে। মায়ের চোখে ছিল প্রশান্তির ছায়া, আর হয়তো বা তার গোয়েন্দা সন্তানের জন্য এক চিলতে গর্বের হাসি। উত্তর কলকাতার সেই শরতের রাত এক অন্যরকম গল্প নিয়ে সাক্ষী রইল। ভিড়ের মধ্যে শুভ্র রিয়ার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। তবে গল্পটি আর একটু বাকি আছে। পুজো শেষে শুভ্র এলো মায়ের ঘরে। ঘুমন্ত মায়ের কপালে হাত রেখে খুব নিচু স্বরে সমস্ত ঘটনা মাকে জানালো আর বলল, মা, আমার বিশ্বাস তুমি সব বুঝতে পারো। তোমাকে আমি যা যা বলি তুমি সব শুনতে পাও, কিন্তু তুমি বলতে পারো না। মা গো, পরেশ কাকুকে ক্ষমা করে দাও। আজ এ বাড়ির সম্মান বেঁচে গেছে, কিন্তু ভালোবাসার মানুষটাকে আঘাতের হাত থেকে বাঁচানোর জন্য একটা বিরাট সত্যিকে আজীবন আমার বুকের ভেতর বয়ে বেড়াতে হবে। তুমি আমাকে সেই শক্তি দিও মা। পাঞ্জাবির হাতায় চোখ মুছল শুভ্র। শুভ্রর পিঠে একটা হাতের ছোঁয়া পড়ল। চমকে পেছন ফিরে তাকাতেই দেখল টলটলে চোখ নিয়ে রিয়া দাঁড়িয়ে আছে। আমি তোমাদের কথা শুনেছি শুভ্রদা, তোমার আর বাবার কথা। তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না? তোমার সুখের সময় শুধু আমি থাকবো, তোমার দুঃখের ভার আমাকে দেবে না। বলেই অনিন্দিতা দেবীর মাথার কাছে গিয়ে বসল রিয়া। মাথায় হাত রেখে বলল, কাকিমা, তোমার ছেলেটা খুব স্বার্থপর, ওর দুঃখের ভাগ আমাকে দেবে না। তুমি আমাকে অধিকার দাও তো, আমি যেন এ বাড়ির সুখ দুঃখ সমস্ত কিছুর শরিক হতে পারি। রিয়ার এক ফোঁটা চোখের জল অনিন্দিতা দেবীর কপালে পড়ল। উনি ঘুমের মধ্যেই হালকা ভুরু কোঁচকালেন। তারপরেই আধো ঘুমে আধো জাগরণে মিষ্টি হাসলেন। ঠাকুর দালানে তখন ঢাক বেজে উঠেছে। তৃতীয় নয়ন গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন আর খুব ভালো করে পুজোর দিনগুলো কাটান। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।